আচ্ছা, আমরা ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস শুরু করেছিলাম, বুঝতে পেরেছ? কিছু এলিমেন্টারি আইডিয়া নিয়েছি আমরা প্রথম দুটো ক্লাসে। আজকে আমরা একটু একটু করে 12 ক্লাসের পড়াশোনার মধ্যে ঢোকার চেষ্টা করি। ওড়াতে আমরা কিছু কিছু সংজ্ঞা একটু জেনে নেব। এই সংজ্ঞাগুলো অবশ্য তোমাদের নিচু ক্লাসেও কিছু জেনে আসার কথা। যেমন ধরো কুলম্ব। কুলম্ব জিনিসটা কি? কুলম্ব হচ্ছে তড়িতের পরিমাণের একক, কতটা তড়িৎ আছে। যেমন ধরো গ্রাম হচ্ছে কতটা পদার্থ আছে, 5 গ্রাম। 5 গ্রাম চাল মানে এই যে পরিমাণ পদার্থ নিয়েছে তার ভর হচ্ছে 5 গ্রাম। তেমনি কত কুলম্ব তড়িৎ, তড়িতের পরিমাণের একক হচ্ছে কুলম্ব। তো এর একটা ডেফিনেশন থাকবে যে কতটা তড়িৎকে আমরা 1 কুলম্ব তড়িৎ বলবো। 1 কুলম্ব তড়িৎ হচ্ছে সেই পরিমাণ তড়িৎ যা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার মুক্ত হয়। সেই পরিমাণ তড়িৎকেই আমরা 1 ফ্যারাডে 1 কুলম্ব তড়িৎ বলব। It is that amount of electric current which produce 0.001118 gram silver from silver nitrate solution. সিলভার নাইট্রেট দ্রবণ থেকে যে পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে পাঠানো হলে 0.001118 গ্রাম সিলভার তড়িৎ দ্বারে মুক্ত হবে, সেই পরিমাণ তড়িৎকেই আমরা বলবো কি 1 কুলম্ব তড়িৎ। It is that amount of electricity which produce 0.001118 gram silver from silver nitrate solution. তড়িতের পরিমাণের একটা বড় একক আছে, তাকে বলে ফ্যারাডে। ফ্যারাডে কাকে বলবো? যে পরিমাণ তড়িৎ, এবার নির্দিষ্ট করে সিলভার নাইট্রেট বলা হচ্ছে না, যে পরিমাণ তড়িৎ কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠালে ক্যাথোডে 1 গ্রাম তুল্যাঙ্ক ক্যাটায়ন বা অ্যানোডে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যানায়ন জমা হয়, সেই পরিমাণ তড়িৎকেই 1 ফ্যারাডে তড়িৎ বলে। 1 Faraday electricity is that amount of electricity which produce 1 gram equivalent substance at both the electrode. 1 Faraday electricity means that amount of electricity which produce 1 gram equivalent cation at cathode or 1 gram equivalent anion at anode, which can produce 1 gram equivalent of the substance at both the electrode. তাকে আমরা 1 ফ্যারাডে বলবো। আর 1 কুলম্ব কাকে বলবো না? যে পরিমাণ ইলেকট্রিসিটি সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে দিয়ে পাস করলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে, ডিপোজিটেড হবে, সেই পরিমাণ ইলেকট্রিসিটিকে 1 কুলম্ব বলবো। এবার দুটোই তো একই জিনিসের একক। কুলম্ব হচ্ছে ছোট একক, ফ্যারাডে হচ্ছে বড় একক। তা দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি যে 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, এইরকম যদি একটা তুলনা করা যায়, তাহলে সিলভার নাইট্রেট দিয়ে ভাবতে পারো 1 কুলম্ব তড়িৎ সিলভার নাইট্রেট সলিউশন থেকে 0.001118 গ্রাম সিলভারকে মুক্ত করে। আমি যদি 1 ফ্যারাডে তড়িৎ 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি ওই সিলভার নাইট্রেট দ্রবণে পাঠাই, তাহলে সে ক্যাথোডে কতটা সিলভারকে মুক্ত করবে? অবশ্যই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভারকে সে মুক্ত করবে ক্যাথোডে। 1 ফ্যারাডে তড়িৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এখন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভার মানে কত? সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 108। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি? অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তো সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 108। তাহলে যে পরিমাণ তড়িৎ
সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে দিয়ে পাঠানো হলে 108 গ্রাম সিলভার ইলেকট্রোডে জমা হবে, সেটাই হচ্ছে তোমার 1 ফ্যারাডে তড়িৎ। আর যে পরিমাণ ইলেকট্রিসিটি সিলভার নাইট্রেট সলিউশনে পাঠালে 0.00111 গ্রামে সিলভার মুক্ত হবে, সেটা হচ্ছে 1 কুলম। 1 কুলম আর 1 ফ্যারাডের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে 1 ফ্যারাডে, ফ্যারাডেকে আমরা এফ দিয়ে লিখি, 1 ফ্যারাডে সমান 96,496 কুলম। কুলমকে সি দিয়েও লেখে, কোথাও কোথাও কিউ দিয়েও লেখে। এটা আমরা অঙ্ক করতে সুবিধা হবে বলে 96,500 কুলম ধরে নিয়ে অঙ্ক করছি। কিন্তু 108কে তুমি যদি 108কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করো, 0.00118 এই নাম্বারটা দিয়ে ভাগ করো, তাহলে তুমি এই সংখ্যাটাই পাবে। ঠিক আছে, তাহলে আমরা কুলম কি শিখলাম, ফ্যারাডে কি শিখলাম? দুটো একই জিনিসের একক, তড়িতের পরিমাণের একক। কুলম হচ্ছে ছোট একক, ফ্যারাডে হচ্ছে বড় একক। আবার শিখি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলে? অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক বলা হয়। কোন তারের মধ্যে দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম করে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা তার প্রবাহ মাত্রাকে বলি 1 অ্যাম্পিয়ার। কোন তারের মধ্যে দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম করে তড়িৎ যায়, তাহলে সেই তারের প্রবাহ মাত্রাকে বলে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আর কুলম্বে তফাৎটা কোথায় বলি? কুলম হচ্ছে তড়িতের পরিমাণ, আর অ্যাম্পিয়ার হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। তড়িৎ কিন্তু শূন্যের মধ্যে দিয়ে যেতে পারে না, তড়িৎ যেতে গেলে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। তো যে মাধ্যম তড়িৎ বহন করে নিয়ে যাচ্ছে, সেই মাধ্যমে তড়িৎ বহন করার ক্ষমতা কত, সেইটা অ্যাম্পিয়ার দিয়ে মাপা হয়। আমাদের ছোটবেলাতে আমাদের বাড়িতে একটা কাজ ছিল ফিউজ তার সারানো। তখন এত ট্রান্সফরমার ছিল না, ভোল্টেজে প্রচুর আপ ডাউন হতো, অনেকবার বিদ্যুৎ চলে যেত, আসতো, এইসব করে করে বাড়িতে ফিউজ তার উড়ে যেত, কেটে যেত, নষ্ট হয়ে যেত। ফিউজ তার কেন রাখা হয়? নিশ্চয়ই তোমরা 10 ক্লাসে পড়েছো যে বাড়ির যে তড়িতের ব্যবস্থা সেটাকে নিরাপদ করতে ফিউজ তার রাখা হয়। হঠাৎ করে অনেকটা কারেন্ট যদি চলে আসে, তাহলে ফিউজ তার কেটে গিয়ে বাড়ির সিস্টেমটাকে বাইরের সিস্টেম থেকে আলাদা করে দেয়। না হলে কি হতো, প্রচুর তড়িৎ চলে এলে সেটা বিপদের কারণ হতে পারত। আমাদের ছোটবেলাতে অনেক সময়তে ফিউজ তার কেটে যেত, আমরা গিয়ে ফিউজ তার কিনে ফিউজ তার লাগাতাম। হ্যাঁ, সব বাড়ির ছেলে মেয়েরাই মোটামুটি ওই ফিউজ তার লাগাতে জানতো। এবার ফিউজ তারে লেখা হতো, থাকতো কোনোটাই 2 অ্যাম্পিয়ার, কোনোটাই 5 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার মানে ওই তারে প্রতিটি বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে 2 কুলম তড়িৎ প্রবাহিত হয়। বুঝতে পারছো? প্রতিটি বিন্দু দিয়ে 2 কুলম তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মানে ওই তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 5 কুলম তড়িৎ প্রবাহিত হয়। টাইমটা কিন্তু সবসময় সেকেন্ডে মাপা হয়। তো কুলম্বের সাথে অ্যাম্পিয়ারের একটা সম্পর্ক আছে, বুঝেছো? কুলম্ব সমান অ্যাম্পিয়ার ইনটু সময়। কিন্তু এই সময়টা মিনিট বা ঘন্টায় মাপা যায় না, এই সময়টা সবসময় সেকেন্ডে মাপতে হয়। ইউ সমান সি ইন্টু টি। ইউ ইকুয়াল টু সি ইন্টু টি।
এইটা একটা সম্পর্ক কুলম্বের সঙ্গে অ্যাম্পিয়ার এবং সময়। এটা কিসে মাপা হয়? সবসময় সেকেন্ডে মাপা হয়। এখন তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত দুটো সূত্র আছে, দুটোই দিয়েছেন ফ্যারাডে। ফ্যারাডের সূত্র আমরা বলি তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডেজ ফার্স্ট ল অফ ইলেকট্রোলিসিস, ফ্যারাডেজ সেকেন্ড ল অফ ইলেকট্রোলিসিস। আমরা ফার্স্ট লটা কি প্রথমে একটু দেখি। ধরো একটা পাত্রে তুমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণ লিখেছ, সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট। এবার দুটো তড়িৎদ্বার দিয়েছে, দুটো তড়িৎদ্বারকে ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত করেছে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছে। এইবার যেই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলে, যখন তুমি পুরো সার্কিটটা ক্লোজ করলে, যুক্ত করলে এবং চালু করলে, তখন ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডের দিকে। অ্যানায়ন কোথায় যাবে? অ্যানোডের দিকে। তুমি যত বেশি তড়িৎ চালনা করবে তত বেশি ক্যাটায়ন ক্যাথোডে জমা হবে, তত বেশি অ্যানায়ন অ্যানোডে জমা হবে। হ্যাঁ, যত অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, বেশি ইলেকট্রিসিটি পাস করছো মানে বেশি ক্যাটায়ন যাচ্ছে, বেশি অ্যানায়ন যাচ্ছে। এটাই কিন্তু ফার্স্ট ল। তাতে বলছে the amount of substance deposited at the electrode is directly proportional to the amount of electricity passing through the solution. The amount of substance deposited at the electrode is directly proportional to the amount of electricity passing through the solution. অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে ধরো আমি কিউ কুলম তড়িৎ পাঠালাম এবং তার ফলে ডব্লিউ গ্রাম সাবস্টেন্স ইলেকট্রোডে জমা হলো, তাহলে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ফার্স্ট ল আমি লিখব ডব্লিউ ভ্যারিজাস কিউ। ফার্স্ট ল দিয়ে আমি কি লিখবো? ডব্লিউ ভ্যারিজাস কিউ। কারণ কিউ বেশি হলে ডব্লিউ বেশি হবে, কিউ কম হলে ডব্লিউ কম হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ। জেড হচ্ছে কনস্ট্যান্ট, Z is a constant. Z কে পদার্থের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলে। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বাংলায় কি বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। Z কে কি বলে? পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তোমরা 11 ক্লাসে পড়েছ রাসায়নিক তুল্যাঙ্ক, মনে থাকতে পারে কোন পদার্থের যে পরিমাণ 1.008 গ্রাম ওজনের হাইড্রোজেন, 8 গ্রাম ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, অথবা কোনো একটি পদার্থ থেকে ওই ওজনের হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে অপসারিত করে, সেই পরিমাণ পদার্থকে আমরা ওই পদার্থের তুল্যাঙ্ক ভার ধরে থাকি। The amount of a substance which can combine with 1.008 parts by weight of hydrogen, 8 parts by weight of oxygen, or 35.5 parts by weight of chlorine, or can displaces the same amount of hydrogen, oxygen or chlorine from any of their compound
is called the equivalent weight of that compound. এটা আমরা 11 ক্লাসে পড়েছি। তাকে আমরা কি বলতাম? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, রাসায়নিক তুল্যাঙ্ক। আর এই জেডকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো জেড এর ডেফিনেশন কিভাবে দেব? জেড এর ডেফিনেশন তুমি এখান থেকেই পাবে, ডব্লিউ সমান জেড কিউ, তাই তো? তখন Q equal to 1, W equal to J। Q equal to 1 মানে 1 কুলম্ব তড়িৎ আমরা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে যে পরিমাণ পদার্থ তড়িৎদ্বারে জমা হবে সেটাই হচ্ছে W। 1 কুলম্ব তড়িৎ কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠানো হলে যে পরিমাণ তড়িৎ তড়িৎদ্বারে জমা হবে, গিয়ে জমা হবে, সেটাই হচ্ছে তোমার W এর ভ্যালু। এটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা, যে 1 কুলম্ব তড়িৎ পাঠালে the amount of substance deposited at the electrode when 1 coulomb electricity is passing through the solution. The amount of substance deposited at the electrode when 1 coulomb electricity is passing through the solution. যেটার ইউনিট আছে, জেড সমান কি? জেড সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। তার মানে ইউনিট অফ জেড গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব। একটা জিনিস খেয়াল রাখবে, রাসায়নিক তুল্যাঙ্কের কোনো কিন্তু একক ছিল না, তুল্যাঙ্ক ঘরে কিন্তু কোনো ইউনিট ছিল না, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ইউনিট আছে, and that unit is গ্রাম পার কুলম্ব। অনেক সময় তোমাকে পার্থক্য করতে দেয় রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এবং ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের মধ্যে। তা তুমি দুটো পয়েন্টে ডিফারেন্স করতে পারো। একটা তাদের ডেফিনেশন দিয়ে দেবে, প্রথমে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি আর ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি। সেকেন্ড পয়েন্টে দেখবে কেমিক্যাল ইকুইভ্যালেন্টের কোনো ইউনিট নেই, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টে ইউনিট আছে। ঠিক আছে, ইউনিটটা কি? গ্রাম পার কুলম্ব। তারপর ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা কি পেলাম? ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ, তাই না? এখানে ডব্লিউ সমান অ্যামাউন্ট deposited at the electrode। জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কিউ হচ্ছে কুলম্ব। এখন আমরা কি জানি? কিউ সমান হচ্ছে সি ইন্টু টি, সি যেখানে অ্যাম্পিয়ার আর টি টাইম। Now Q equal to C into T। C হচ্ছে অ্যাম্পিয়ার, T হচ্ছে টাইম, in second। তাহলে W equal to ZCT। ফ্যারাডের ফার্স্ট লয়ে দুটো ম্যাথমেটিক্যাল সব অঙ্ক কষার সময় যেটা আমাদের প্রয়োজন হবে সেটাকে আমরা কাজে লাগাবো। একটা সমান হচ্ছে W equal to ZQ আর একটা হচ্ছে W equal to ZCT। ঠিক আছে, এবার আমরা আসছি সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল।
ফ্যারাডের সেকেন্ড ল। সেকেন্ড লটা মুখে বলার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হলেও হতে পারে। ধরো পরপর তুমি কতগুলো ইলেকট্রোলাইট পেলে, একটাতে আছে অ্যাকোয়াস সলিউশন অফ HCl, aqueous solution of HCl, তার পাশে রেখেছো molten NaCl, তার পাশে রেখেছো aqueous solution of AgNO3. aqueous AgNO3 solution. যেমন ভাবে ইলেকট্রোড দিয়ে এগুলোকে জোড়া দিয়ে রেখেছো, সিরিজে কানেকশন করে বলি আমরা, যে তড়িৎ পাঠালে তড়িৎ পরপর HCl সলিউশন, NaCl সলিউশন এবং AgNO3 সলিউশন তিনটের মধ্যে দিয়ে সেই তড়িৎ যেতে পারে। ঠিক আছে, দিয়ে তুমি 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে, যে দুটোকে ব্যাটারি দুই প্রান্তের সাথে যুক্ত করেছে, বিভব পার্থক্য তৈরি করেছে, দিয়ে তুমি 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে, তাহলে 1 ফ্যারাডে তড়িৎ HCl এর মধ্যে দিয়েও যাবে, NaCl এর মধ্যে দিয়েও যাবে, AgNO3 এর মধ্যে দিয়েও যাবে। এবার অ্যাকর্ডিং টু ডেফিনেশন, ফ্যারাডের ডেফিনেশন অনুযায়ী এটা HCl এর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনকে তড়িৎদ্বারে মুক্ত করবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন মানে কত? 1.008 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়ামকে ইলেকট্রোডে জমা করবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়াম মানে কতটা সোডিয়াম? 23 গ্রাম সোডিয়াম। আর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভার সেই তড়িৎদ্বারে জমা করবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সিলভার মানে কত গ্রাম সিলভার? 108 গ্রাম সিলভার। ঠিক আছে কিনা? দেখো তাহলে 1 ফ্যারাডে তড়িৎ আমি পাঠালাম, তড়িৎ HCl এর মধ্যে দিয়ে, NaCl এর মধ্যে দিয়ে, সিলভার নাইট্রেটের মধ্যে দিয়ে পরপর সেই তড়িৎ গেল। যাওয়ার ফলে 1 গ্রাম তুল্যাঙ্ক করে পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হবে। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন বা 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম বা 1 গ্রাম তুল্যাঙ্ক সিলভার মুক্ত হবে। একবার 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন মানে কতখানি হাইড্রোজেন? 1.008 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম মানে কতখানি সোডিয়াম? 23 গ্রাম সোডিয়াম। আর সিলভারের বেলায় হচ্ছে 108 গ্রাম সিলভার। তাহলে কোনোটা খুব কম তৈরি হচ্ছে, হাইড্রোজেন খুব কম 1.008, তার চাইতে বেশি তৈরি হচ্ছে সোডিয়াম 23 গ্রাম, তার চাইতে বেশি তৈরি হচ্ছে সিলভার 108 গ্রাম। এবার কোনটা কম তৈরি হবে কোনটা বেশি তৈরি হবে সেটা কিসের ওপর নির্ভর করছে? সেটা কিন্তু নির্ভর করছে এদের ইকুইভ্যালেন্ট ওয়েটের উপর, মানে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তার উপর ডিপেন্ড করছে যে কি পরিমাণে পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হবে। যদি এমন হতো হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট 1.008 না হয়ে 1008 হতো, তাহলে 1008 গ্রাম হাইড্রোজেন তড়িৎদ্বারে মুক্ত হতো। সোডিয়ামের 23 না হয়ে 230 হতো, তাহলে 230 গ্রাম সোডিয়াম মুক্ত হতো। বোঝা যাচ্ছে কথাটা? তো এইখান থেকে সেকেন্ড ল আসে, যদি একই পরিমাণ তড়িৎ ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে ভিন্ন ভিন্ন পদার্থ তড়িৎদ্বারে জমা হয়। তড়িৎদ্বারে জমা হওয়া পদার্থের ভর তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক।
এটাই হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল। যদি একই পরিমাণ তড়িৎ ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে ভিন্ন ভিন্ন পদার্থ তড়িৎদ্বারে তাহলে ভিন্ন ভিন্ন পদার্থ বিভিন্ন পরিমাণে তড়িৎদ্বারে জমা হয়। তড়িৎদ্বারে জমা হওয়া পদার্থের ভর পদার্থগুলোর নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। If same amount of electricity is passing through different electrolytic solution, then different amount of substance is deposited at the electrode. The amount of substance deposited at the electrode is directly proportional to the amount of electricity is passing through the solution. If same amount of electricity is passing through to different electrolytic solution, then different substance are deposited at the electrode. The mass of the substance deposited at the electrode is directly proportional to their equivalent weight. This is the second law, Faraday's second law. ধরো তুমি কিউ কুলম্ব তড়িৎ পাঠিয়েছ, দুটো ইলেকট্রোলাইট আছে, তাদের মধ্যে দিয়ে কিউ কুলম্ব তড়িৎ তুমি পাঠিয়েছো। In the first case, প্রথম ক্ষেত্রে W1 গ্রাম সাবস্টেন্স W1 gram substance deposited at electrode. And in second case, W2 gram substance deposited at electrode. দুটো ক্ষেত্রে কিউ কুলম্ব তড়িৎ পাঠিয়েছি। প্রথম ক্ষেত্রে W1 গ্রাম, সেকেন্ড কেসে W2 গ্রাম সাবস্টেন্স ইলেকট্রোডে জমা হলো। ঠিক আছে, যদি পদার্থ দুটো রাসায়নিক তুল্যাঙ্ক E1 এবং E2 হয়, if the chemical equivalent তুল্যাঙ্ক ভার, প্রথমটার তুল্যাঙ্ক ভার হচ্ছে E1, সেকেন্ডটার ইকুইভ্যালেন্ট হচ্ছে E2, এরকম যদি হয়, তাহলে আমরা ফ্যারাডের সেকেন্ড ল অনুসারে লিখতে পারবো W1 varies as C1, W1 varies as C1 আর W2 varies as E2। এইখান থেকে আমরা লিখতে পারি W1 by W2 equal to E1 by E2. This is the mathematical form of Faraday's second law of electricity. ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা এখান থেকে অঙ্ক কষা আরেক দু চারটে ফর্মুলা আমাদের শিখে নিয়ে অঙ্ক কষা শুরু করব। আজ এই পর্যন্ত।